ফেরত এনে তাদেরকে বিচারের আওতায় আনা, বা যাদের বিরুদ্ধে ইতিমধ্যে বিচারের রায় ঘোষিত হয়ে গেছে সেই বিচারের রায় কার্যকর করার মধ্যে বর্তমান সরকারের যে সফলতা, এটা প্রমাণের জন্য সরকার মরিয়া হয়ে পড়েছে এবং সর্বশক্তি নিয়োগ করছে। যেভাবে জনাব শফিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল সাহেবকে কেবলমাত্র কামাল হিসেবে বর্ণনা করে তাকে বাংলাদেশে ফেরত আনা হবে, এটাকে প্রকাশ করতে গিয়ে যেটি বলা হচ্ছে যে কামালকে প্রত্যর্পণের মাধ্যমে শুরু হবে, এরপর ধীরে ধীরে অন্য সবাই। এখানে যদি জনাব কামাল, আসাদুজ্জামান খান কামাল, তাকে সরকার খরচের খাতায় ফেলে না দিত, তাহলে শফিক সাহেবের মতো একজন ভদ্রলোক তাকে কেবলই মাত্র কামাল বলার মতো তিনি সেই পরকাশটা দেখাতেন না। তিনি হয়তো বলতেন যে আমরা চেষ্টা করছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, তাকে কি করে দেশে আনা যায়। কিন্তু সেটা না করে যখন তিনি বললেন যে কামালকে ফেরত আনার ব্যাপারে বা ফেরত বা প্রত্যর্পণের মাধ্যমে এটা শুরু হচ্ছে, ইট মিনস কাজটি অনেকটা এগিয়ে গিয়েছে। তো সেই অর্থে কামাল সাহেবকে দিয়ে যেটা শুরু করা হবে সেখানে সরকারের তালিকায় আর কারা কারা আছে, দেশের বাইরে যারা আছেন তাদের মধ্যে সরকার এখন যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা মনে করছেন যে জনাব জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান কামাল, এরপর জনাব বাহাউদ্দিন নাসিম, জনাব জাহাঙ্গীর কবির নানকের নাম তো বলেছি, তো ওনারা মূলত এই মুহূর্তে সরকারের জন্য মাথা ব্যথার মূল কারণ। অন্যদিকে আরও কয়েকজন মানুষ যেমন মোহাম্মদ আরাফাত, ডক্টর সেলিম মাহমুদ, তারপরে ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেল সাবেক শিক্ষামন্ত্রী, তাদেরকে দ্বিতীয় ক্যাটাগরিতে সরকার হুমকি হিসেবে মনে করছেন। এর কারণ হলো আওয়ামী লীগের যে মিডিয়া সেল রয়েছে বা মিডিয়া সেক্টর রয়েছে সেখানে এই তরুণরা ইন্টেলেকচুয়াল লেভেলে যথেষ্ট অবদান রাখার চেষ্টা করছে। চাঁদপুর থেকে এমপি হয়েছিল আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ। মোহাম্মদ আরাফাত তাকে তো আপনারা সবাই চিনেন, আর মুহিবুল হাসান চৌধুরী তাকে চিনেন। এর কারণ হলো তিনি এই মুহূর্তে আন্তর্জাতিক গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে যেভাবে উচ্চকণ্ঠ এবং যেভাবে অত্যন্ত দ্রুততার সাথে স্মার্টলি কথাবার্তা বলছেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এবং আওয়ামী লীগকে হাইলাইট করছেন, এটি আওয়ামী লীগের জন্য অত্যন্ত উপকারী, কিন্তু সরকারের জন্য ভীষণ রকম যাকে বলা হয় একটা থ্রেট। তারা যে কাজগুলো করতে যাচ্ছেন বা যে ন্যারেটিভগুলো তৈরি করতে যাচ্ছেন তার বিপরীতে এগুলো একটা থ্রেট। তো সরকার ধরে নিয়েছে যে এখানে জয়, জনাব সুজিত ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল জনাবা, আর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, ওনাদেরকে আসলে আনাটা এত সহজ হবে না, আর আনাটা ঠিক হবে না। এর সঙ্গে অনেক আবেগ জড়িত, সেন্টিমেন্ট জড়িত, রাজনীতি জড়িত, প্রোটোকল জড়িত। কিন্তু দ্বিতীয় ক্যাটাগরিতে যারা আছেন, যেমন জনাব ওবায়দুল কাদের আছেন, মানে কামাল কাদের, জনাব ওবায়দুল কাদের, জনাব আসাদুজ্জামান খান কামাল, জনাব সেই জাহাঙ্গীর কবির নানক এবং জনাব বাহাউদ্দিন নাসিম, এই কয়জন মানুষকে সরকার টার্গেট করে যদি, তাহলে সরকারের জন্য দেখা গেল ভারতের সঙ্গে একটা নেগোসিয়েশন করতে সুবিধা হয়। আর ভারত যদি এই কয়জন লোককে প্রত্যর্পণ করে তারা যদি বলে অন টেস্ট কেসে তোমাদেরকে এটা দেওয়া হলো, তোমরা কেমন বিচার করো সেটি দেখার জন্য, যদি তোমরা ভালো বিচার করো তাহলে ভবিষ্যতে আমরা হয়তো আরও প্রত্যর্পণ করব। কিন্তু তারা যদি শর্ত সাপেক্ষে তাদেরকে হস্তান্তর করে এবং বলা হয় যে এখানে ভারত থেকে উকিল নিয়োগ করা হবে, ইংল্যান্ড থেকে উকিল নিয়োগ করা হবে, তাদেরকে এইভাবে প্রোটেকশন দিতে হবে, এইভাবে মানবাধিকার সংরক্ষণ করতে হবে, এই বিষয়গুলো অসংখ্য শর্ত দিয়েও যদি ভারত হস্তান্তর করে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে সাময়িক বিজয়, এই বিজয় নিয়ে ইউনূস সমর্থক এনসিপি এবং জামাত এত বেশি তারা আনন্দ উদ্বেলিত হবেন এবং এত বেশি যাকে বলা হয় তাদের যে সফলতা তারা প্রচার করতে পারবেন যে আগামী ৩-৪ বছর তাদেরকে ক্ষমতা থেকে সরানোর কথা কারো মাথায় আসবে না। এবং বিএনপি এখন এই মুহূর্তে যেভাবে ক্ষমতা আসার, নির্বাচন করার যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন ৩-৪ বছর ৫ বছর পিছিয়ে যাবে।
1 মিনিটে পিছিয়ে যাবে যদি একজন সিঙ্গেল মানে একজন জনাব আসাদুজ্জামান খান কামাল অথবা যেকোনো আওয়ামী লীগের একজন নেতাকে ভারত থেকে যদি সরকার আনতে পারে এবং এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার ইন্টারন্যাশনাল কানেকশন, তার ডিপ্লোম্যাটিক রিলেশন, তার সরকারের অন্য যে সকল মেশিনারিজ রয়েছে সেগুলো সব ব্যবহার করে যদি এই কাজটি করতে পারেন, তাহলে তার ক্ষমতার যে প্রলম্বিতা বা ক্ষমতার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটা বাস্তবায়ন 99% সফল হয়ে যাবে। জামাতে খুশির বন্যা বয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে ভারত এই কাজটি করবে কি করবে না। করতে পারে, আবার নাও করতে পারে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবে। কিন্তু সরকার এই কাজটি এই মুহূর্তে কেন করতে চাচ্ছে? মূল বিষয়টা হলো যে এই মুহূর্তে সরকারের কাছে যে বিকল্প বিষয়গুলো আছে। 1 নম্বর সরকারের জন্য সবচেয়ে একেবারে এই মুহূর্তে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স, সেটি হলো আগামী 15 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে সরকারকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। কাজেই সরকারের হাতে কার্যত 15 দিন সময় আছে। আর তফসিল ঘোষণা করার পর যদি সেই তফসিল থেকে সরকারকে ফিরে আসতে হয়, তাহলে দুর্যোগ লাগবে, দুর্ঘটনা লাগবে এবং সারা দেশে এমন বিশৃঙ্খল পরিবেশ লাগবে যেটা ১/১১-র পূর্ববর্তী সময়ে সেই আজিজ কমিশন, মাহফুজ কমিশন হয়েছিল নির্বাচন নিয়ে। বঙ্গভবন একভাবে চলছে, তারপরে বেগম খালেদা জিয়ার অফিস একভাবে চলছে, হাওয়া ভবন একভাবে চলছে, নির্বাচন কমিশন একভাবে চলছে, মানে যাচ্ছে তাই একটা অবস্থা, রাজপথে রীতিমতো উত্তাল একটা অবস্থা। তো ওইরকম একটা অবস্থায় নির্বাচন পিছিয়ে দেওয়া, নতুন একটি শিডিউল ঘোষণা করা সরকারের জন্য ইজি হবে এবং এটা 50-50, এতে সরকার টিকতেও পারে, সরকার ঝরেও যেতে পারে, সরকার নিরাপদে প্রস্থান করতে পারে অথবা সরকার কট অফ হতে পারে। কিন্তু এই যা কিছু করার সরকারকে এই 15 দিনের মধ্যেই তাকে করতে হবে। একটা গ্র্যান্ড ভিক্টরি দেখাবে এবং সেই গ্র্যান্ড ভিক্টরি দেখানোর জন্য সরকার যে কোনো বিষয়ে ছাড় দিতে প্রস্তুত এবং ছাড় দিতে পারবে এবং সরকারের হাতে সেই মেশিনারিজগুলো এই মুহূর্তে আছে বলেই আমি মনে করি। আর যদি সেটা না থাকতো তাহলে স্পেসিফিক একেবারে সুনির্দিষ্টভাবে জনাব আসাদুজ্জামান খান কামালের নাম উল্লেখ করে এভাবে জনাব শফিক বক্তব্য দিতেন না। এর কারণ হলো কামাল সাহেবের সঙ্গে তার ব্যক্তিগত কোনো শত্রুতা আগেও ছিল না, এখনও নেই, আর ভবিষ্যতেও থাকবে না। দুজন দুই লাইনের মানুষ। আর জনাব আসাদুজ্জামান খান কামাল ব্যক্তিগতভাবে বন্ধুবৎসল মানুষ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু কারোর সঙ্গে খারাপ আচরণ করেছেন, ব্যক্তিগতভাবে কারো ক্ষতি করেছেন, এরকম একটা তার শত্রু যারা আছেন তারাও বলতে পারবেন না। তার অনেক দায় দায়িত্ব নিতে হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে জনাব শফিক সাহেবের সাথে কামাল সাহেবের কোনো